আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভোক্তা এবং উৎপাদকের আচরণ এই অধ্যায়ের অর্থনীতি প্রথম পত্র একাদশ এবং দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্র ভোক্তা এবং উৎপাদকের আচরণ এই অধ্যায়ের 11তম ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো অত্যন্ত বড় একটা অধ্যায়। এই অধ্যায়ে এর অনেক বিষয়, এই অধ্যায়ে মূলত 5টা বিষয় রয়েছে। আমরা 5টা সাব অধ্যায়, উপ অধ্যায় বলতে পারি এই অধ্যায়ে। একটা হচ্ছে চাহিদা, আরেকটা হচ্ছে যোগান, বাজার ভারসাম্য, স্থিতিস্থাপকতা এবং উপযোগ। এই 5টা বিষয় এই অধ্যায়ের অন্তর্ভুক্ত। তো আমরা ইতিমধ্যে চাহিদা শেষ করেছি, চাহিদার স্থিতিস্থাপকতা শেষ করেছি, এই অংশটা শেষ করেছি। আমরা যোগানে আছি। গত ক্লাসে আমরা যোগান নিয়ে আলোচনা করেছি। যোগান কি, যোগান অপেক্ষক, যোগানের নির্ধারক ইত্যাদি বিষয়ে আমরা আলোচনা করেছি 10ম ক্লাসে। আজকে আমরা 11তম ক্লাসে যোগান বিধি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি। যোগান বিধি, যোগান বিধি, ল অফ সাপ্লাই, ল অফ সাপ্লাই, যোগান বিধি। তো যোগান বিধি বলতে আমরা কি বুঝি? যোগান বিধি বোঝার আগে আমাদের আবার গত ক্লাসের দিকে আমরা একটু যাচ্ছি। গত ক্লাসে আমরা যোগান অপেক্ষক যেটা পড়েছিলাম, আমি লিখতে যাচ্ছি কোয়ান্টিটি অফ সাপ্লাই ইজ ইকুয়াল টু ফাংশন অফ পি। এখানে পিএস ছিল, পিসি ছিল, খরচ, উপকরণের খরচ, ওয়েদার ছিল, তারপরে ট্যাক্স, সাবসিডি ইত্যাদি বিষয় ছিল। এটা হচ্ছে যোগান অপেক্ষক। তো যোগান অপেক্ষকে আমরা জানি যে যোগানের ডান দিকে যেগুলো আছে অপেক্ষকের, এগুলো হচ্ছে স্বাধীন চলক। স্বাধীন চলক হিসেবে এখানে এই যে পি, পিএস বিকল্প দ্রব্যের দাম, পরিপূরক দ্রব্যের দাম, সি হচ্ছে উপকরণের খরচ, কস্ট, সিএসটি কস্টের সি, ডব্লিউ ওয়েদার এন্ড ক্লাইমেট আবহাওয়া এবং জলবায়ুর উপর যোগান নির্ভর করে, টিএক্স দ্বারা আমরা ট্যাক্স বা কর বুঝিয়েছি, করকে প্রকাশ করেছি। শুধু টি দ্বারা প্রকাশ করা যায়, আমরা টিএক্স দিলাম। এসবি সাবসিডি বা ভর্তুকি। তো এই সব হচ্ছে যোগানের নির্ধারক। এই যোগানের নির্ধারক সমূহ যোগান অপেক্ষকে স্বাধীন চলক হিসেবে কি হয়, ব্যবহৃত হয়। কিরেস কোয়ান্টিটি অফ সাপ্লাই, যোগানের পরিমাণ, এটি হচ্ছে অধীন চলক, অধীন চলক। তো এখন এই যোগানের নির্ধারক সমূহের উপর যোগানের পরিমাণের নির্ভরশীলতার বীজগাণিতিক সম্পর্ককে যোগান অপেক্ষক বলা হয়। এবার যোগান অপেক্ষকটা আমাদের ব্রেইনে রেখে, মাথায় রেখে আমরা যোগান বিধিকে সংজ্ঞায়িত করব। যোগান বিধিকে সংজ্ঞায়িত করতে হলে প্রথম যে কি পয়েন্টসটা, সেটা হচ্ছে 1 নম্বর যে কি পয়েন্টস মনে রাখতে হবে, যোগান অপেক্ষকে বিবেচ্য, যোগান লিখে রাখতে হবে খাতায়, যোগান অপেক্ষকে বিবেচ্য দাম ছাড়া এই যে অন্যান্য চলক যেগুলো আছে, এই অন্যান্য চলকগুলোকে স্থির ধরতে হবে। তাহলে প্রথম কথা হচ্ছে যোগান অপেক্ষকে বিবেচ্য অন্যান্য চলক সমূহকে, অন্যান্য চলক সমূহকে কি ধরতে হবে, স্থির ধরতে হবে। যোগান অপেক্ষকে বিবেচ্য অন্যান্য চলক সমূহকে স্থির ধরতে হবে। এই যে অন্যান্য চলক সমূহকে আমরা কি ধরেছি, স্থির ধরেছি। তাহলে পরিবর্তন হবে কে? পরিবর্তন হবে দ্রব্যের নিজস্বতা। কে পরিবর্তন হবে? দ্রব্যের নিজস্বতা। যোগান অপেক্ষকে বিবেচ্য অন্যান্য চলক সমূহকে স্থির ধরে যখন দ্রব্যের নিজস্ব দাম বাড়ে, যখন দ্রব্যের নিজস্ব দাম বাড়ে তখন কোয়ান্টিটি অফ সাপ্লাই বাড়বে,
অথবা যখন দ্রব্যের নিজস্ব দাম কমে তখন যোগানের পরিমাণ কমবে, তবে তাকে যোগান বিধি বলা হবে। সংজ্ঞাটা কি তাহলে? যোগান অপেক্ষকে বিবেচ্য অন্যান্য চলক সমূহকে স্থির ধরে যখন দ্রব্যের নিজস্ব দাম বৃদ্ধি পাবে তখন যোগানের পরিমাণ বাড়বে, অথবা যখন দ্রব্যের নিজস্ব দাম কমবে ডিক্রিজ হবে তখন কোয়ান্টিটি অফ সাপ্লাই যোগানের পরিমাণ কমবে, একে যোগান বিধি বলা হয়। তাহলে যোগান বিধি মানে হচ্ছে দাম বাড়লে যোগান বাড়ে অথবা দাম কমলে যোগান কমে, এটার নাম হচ্ছে যোগান বিধি। তবে শর্ত হচ্ছে অন্যান্য চলক সমূহকে স্থির ধরতে হবে। অন্যান্য চলক সমূহকে কি ধরতে হবে? স্থির ধরতে হবে। যদি স্থির ধরা না হয়, এই কথাটা যদি আমরা সংজ্ঞায় না লিখি তাহলে সংজ্ঞাটা হবে না, এই সংজ্ঞা থেকে মার্কস পাওয়া যাবে না। সুতরাং আমাদের এই বিষয়গুলো খেয়াল না করার কারণে আমরা পরীক্ষায় আমাদের যে নাম্বারটুকু পাওয়ার আমরা আশা করি এই নাম্বারটা কিন্তু আমরা পাই না। তার মূল কারণ হচ্ছে আমাদের এই যে আমরা সঠিকভাবে আমরা পড়াশোনা করি না, বা কোন জিনিসটা ছেড়ে দিলে আমাদের মার্কস আসবে না এই জিনিসটা নিয়ে আমরা কিন্তু চিন্তা করি না, বা বুঝার কথাটা আমরা মাথায় রাখি না, বিবেচনা করি না। আমরা হয়তো মুখস্থ করে যাই এবং অনেক জিনিস ভুলে যাই, তখন আমরা কোনটা লিখব সেটা কিন্তু আমরা বিচার বিশ্লেষণ পরীক্ষার হলে করতে পারি না, এই না বুঝে পড়ার কারণে। সুতরাং তোমাদের কিন্তু এই বিষয়টা ব্রেইনে রাখতে হবে যে আমি এই কথা বারবার বলেছি, অর্থনীতি এর কোনো সংজ্ঞা দিতে হলে কি পয়েন্টস লাগে, মানে যে পয়েন্টগুলো মাস্ট বি সংজ্ঞায় দিতে হবে সেই জিনিসটা তোমার কি করতে হবে? ব্রেইনে রেখে আমরা জিনিসটাকে সংজ্ঞায়িত করতে হবে। এই যে আমি যেটা বললাম, অন্যান্য চলক সমূহকে স্থির ধরতে হবে। তুমি স্থির ধরো নাই, তার মানে তোমার এই কথাটা তখন কি হয়ে যাবে? আর সত্য থাকবে না। এই কথাটা তোমার কি হয়ে যেতে পারে? ইনভার্স ফলাফল চলে আসতে পারে। সুতরাং বি কেয়ারফুল, every key points you have to understand and you have to memorize, so you will be able to give a nice definition. So I hope to everybody, you have to be serious about your study, no compromise about the subject of economics if you want to get a very good result. Okay, আমরা আশা করি আমরা সেভাবেই পড়াশোনা করব, সেভাবেই কিন্তু আমরা সামনের দিকে কি হব? অগ্রসর হব। আমাদের প্রতিটা লাইন, প্রতিটা ওয়ার্ড যাতে আমরা বুঝে সামনের দিকে অগ্রসর হই, সেই মন মানসিকতা আমাদের রাখতে হবে। পরিশ্রম করতেই হবে। পরিশ্রম কেন করবে না? পরিশ্রম করার মন মানসিকতা নিয়ে, খাতা কলম নিয়ে সামনে বসো, পড়াশোনা করো। আমরা আছি, আমরা তোমাদের সহায়তা করবো ইনশাআল্লাহ। ওকে, আমরা যোগান বিধিকে কি করলাম? যোগান বিধিকে সংজ্ঞায়িত করলাম। এবার আমরা যোগান বিধিটাকে আমরা ব্যাখ্যা করব। যোগান বিধি ব্যাখ্যা করার জন্য আমরা একটা যোগান সমীকরণ লিখব, কাল্পনিক যোগান সমীকরণ। এখন যোগান সমীকরণ কি? যোগান সমীকরণ হচ্ছে যে সমীকরণ দামের সাথে যোগানের সম্পর্ক প্রকাশ করবে। যে সমীকরণ দামের সাথে যোগানের সম্পর্ক প্রকাশ করে তাকে যোগান সমীকরণ বলে। মানে যোগান সমীকরণে দুইটা চলক থাকবে, একটা হচ্ছে কোয়ান্টিটি অফ সাপ্লাই অধীন চলক, আর একটা হচ্ছে দ্রব্যের নিজস্ব দাম স্বাধীন চলক। আমরা সংক্ষেপে QS ইজ ইকুয়াল টু ফাংশন অফ P লিখতে পারি। এই যোগান সমীকরণ হবে এভাবে, যখন দ্রব্যের দামকে আমরা স্বাধীন চলক হিসেবে রাখবো, যোগানের পরিমাণকে অধীন চলক হিসেবে রাখবো, আমরা এরকম একটা সমীকরণ বিবেচনা করব। তো আমরা এরকম একটা সমীকরণ আমরা লিখতেছি, আমরা একটা সমীকরণ লিখি, আমরা একটা কাল্পনিক যোগান সমীকরণ লিখতেছি। লিখলাম কাল্পনিক যোগান সমীকরণ, কোয়ান্টিটি অফ সাপ্লাই ইজ ইকুয়াল টু 2 প্লাস P। আমরা একটা সমীকরণ লিখলাম। এখন কথা হচ্ছে এটা যোগান সমীকরণ আমরা কিভাবে বুঝবো? যোগান সমীকরণ বুঝবো কারণ এখানে কোয়ান্টিটি অফ সাপ্লাই যোগানের পরিমাণ অধীন চলক হিসেবে আছে এবং দ্রব্যের নিজস্ব দাম স্বাধীন চলক হিসেবে আছে। এটা হচ্ছে 1 নম্বর কন্ডিশন।
যোগান সমীকরণ হতে হলে 2 নম্বর কন্ডিশন, এখানে সহগ যেটা আছে সহগ হচ্ছে কত 1, কিছু নাই মানে 1, এখানে আমরা 2p দিতে পারি 3p দিতে পারি, কোনো সমস্যা নাই। তবে কন্ডিশন হচ্ছে এটার সামনে প্লাস দিতে হবে, চিহ্নটা কি দিতে হবে, প্লাস দিতে হবে। সহগ মূলত সহগটা হচ্ছে মূলত একটা সমীকরণের ঢাল, ঢালের ক্লাসে আলোচনা করেছি, ঢাল। তো ঢালটা দিতে হবে প্লাস, কারণ যোগান এর সাথে দামের সম্পর্কটা হচ্ছে প্রত্যক্ষ। এই যে প্রত্যক্ষ মানে কি, বাড়লে মানে দাম বাড়লে যোগানের পরিমাণ কি হবে, বাড়বে, অথবা দাম কমলে যোগানের পরিমাণ কি হবে, কমবে। এই সম্পর্কটাকে আমরা কিন্তু এভাবে লিখি dqs বাই dp গ্রেটার দেন 0, অর্থাৎ যোগান রেখার ডালটা কিন্তু ধনাত্মক হয়ে থাকে, বাড়লে বাড়ে কমলে কমে, তখন ডালটা কি হয়, ধনাত্মক হয়, তখন তার সামনে প্লাস চিহ্ন দিতে হবে। প্লাস চিহ্ন দিয়ে আমরা একটা সমীকরণ নিয়েছি, দাম যোগানের পরিমাণ কি করেছি, আমরা রেখেছি সমীকরণে, এজন্য আমাদের এই সমীকরণটা হচ্ছে যোগান সমীকরণ, সাপ্লাই ইকুয়েশন। তো আমরা এই যোগান সমীকরণ থেকে আমরা একটা তালিকা কি করব, তৈরি করব। এই সমীকরণ যেটা নিলাম, কাল্পনিক যোগান সমীকরণ যেটা নিলাম, এই সমীকরণ থেকে আমরা একটা তালিকা তৈরি করব। তালিকা তৈরি করতেছি প্লিজ, আমরা একটু উপরে উঠে গেলে আমাদের চিত্রটা, এই তালিকার থেকে চিত্র অঙ্কন করতে হলে তো জায়গা লাগবে। আমি উপরে উপরে লিখতেছি, দেখো QS = 2 + P, একটি কাল্পনিক কি যোগান সমীকরণ, কাল্পনিক যোগান সমীকরণ। আমরা এই কাল্পনিক যোগান সমীকরণ থেকে একটি তালিকা কি করতেছি, তৈরি করতেছি। তালিকা তৈরি করার নিয়ম হচ্ছে, তালিকার বাম দিকের কলামে আমরা স্বাধীন চলক হিসেবে দ্রব্যের দাম করব, দ্রব্যের দাম প্রাইসের P, আর ডানে হচ্ছে যোগানের পরিমাণ, যোগানের পরিমাণ হচ্ছে QS, কোয়ান্টিটি অফ সাপ্লাই, যোগানের পরিমাণ। তো যোগানের পরিমাণ দ্রব্যের দাম স্বাধীন চলক প্রথম কলামে, পরের কলামে যোগানের পরিমাণ অধীন চলক। এখন আমরা জানি স্বাধীন চলক নিজেই নিজের মান গ্রহণ করে, আমরা ইচ্ছা মতো কিছু মান কি করব, দিব। তো মান আমরা দুইটা মিনিমাম মান তো দিতেই হবে, একটা রেখা অঙ্কন করতে হলে কয়টা মান লাগে, মিনিমাম 2টা বিন্দু লাগবে। তো আমরা বলেছিলাম যে আমরা সাধারণত 3টা মান কি করব, নিব, 3টা মান নিব। এর বেশিও নেওয়া যায়, কিন্তু বেশি নিলে কিন্তু আমাদের পরীক্ষায় কি লাগবে, সময় বেশি লাগবে। সুতরাং এত বেশি মান নিয়ে এত বেশি বড় করে যদি আমরা আনসার করি, তার কারণে মার্কস কিন্তু আমরা বেশি পাবো না, কারণ 3 মার্কের প্রশ্ন থাকবে, সর্বোচ্চ কত, 4। সুতরাং আমাদের এমনভাবে প্ল্যানিং করতে হবে যাতে আমাদের আনসারটা কি হয়, পারফেক্ট হয়, পাশাপাশি আমাদের সময়ের দিকে লক্ষ্য রাখতে হবে। এই কারণে বেশি বড় করা কি যাবে না, অধিক মান নিয়ে অধিক বড় করে তালিকা তৈরি করে, অধিক বড় তালিকার মাধ্যমে বড় যদি চিত্র অঙ্কন করতে আরো সময় কি লাগবে, বেশি লাগবে, আমরা এদিকে যাব না। আমরা 3টা মান নিব, দ্রব্যের দাম আমরা 1 নিলাম, 1 নিলাম। তো 1 নিলে কত হয়, 2 আর 1 কত, যোগানের 1 মনে করে 1 টাকা যদি আমরা বলি, তাহলে এটা কত, 3 একক। এই মানগুলো আমরা কিন্তু তালিকায় ইংরেজিতে লিখতে পারি, ইংরেজিতে লেখাই বেটার হবে, কারণ আমরা সমীকরণগুলা অথবা তালিকা অথবা চিত্রতে মানগুলা ইংরেজিতে লেখা থাকে, ভালো ইংরেজিতে লেখলে হয়তো আমাদের ভুলভ্রান্তি হবে না। বাংলায় লিখতে গেলে দেখা যাবে একটা বাংলায় লেখা হয়ে গেছে, অটোমেটিকলি আরেকটা ইংরেজিতে কি মানটা লেখা হয়ে গেছে। এজন্য এই ভুলটা আমরা এ থেকে বাঁচার জন্য আমাদের সবচেয়ে বেটার পদ্ধতি হচ্ছে ইংরেজিতে আমরা ভ্যালুগুলা কি করব, দাম 1 টাকা। দাম এখন আমরা বৃদ্ধি করতে পারি, হ্রাস করতে পারি, তো আমরা বৃদ্ধি করতেছি। দাম বৃদ্ধি করলে হয়তো আমরা বৃদ্ধি করি লিখবো, যেহেতু মান কম নিছি এখানে বাড়াবো, এখানে 2 ধরলাম, 2 টাকা যদি হয় 2 আর 2 কত, 4 একক। দাম যখন 3 টাকা, 3 2 5 একক যোগানের পরিমাণ। প্রিয় শিক্ষার্থী, আমরা কি করলাম তাহলে, আমরা দ্রব্যের দামকে বৃদ্ধি করলাম। তো বৃদ্ধি করার কারণে তালিকায় কি দেখলাম, যোগানের পরিমাণটা বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা কি শিখেছি, দাম বৃদ্ধি পেলে
যদি যোগানের পরিমাণ বৃদ্ধি পায় তার নাম কি? একটু আগে বলেছিলাম যোগান বিধি। আমরা কিন্তু অন্যান্য চলকগুলো স্থির বিবেচনা করে কিন্তু দাম কি করেছি? বৃদ্ধি করেছি। যোগানের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, তার নাম হচ্ছে যোগান বিধি। এই যোগান বিধিকে তালিকার মাধ্যমে প্রকাশ করা হয়েছে বিধায় তার নাম হয়ে গেল যোগান সূচি। এই তালিকার নাম কি? যোগান সূচি। সাপ্লাই শিডিউল, সাপ্লাই শিডিউল, স্কেডিউল বলা হয়, ব্রিটিশরা বলে স্কেডিউল, আমরা শিডিউল বলতে পারি, সাপ্লাই শিডিউল। তো যোগান সূচি কাকে বলে? যোগান বিধিকে তালিকার মাধ্যমে বা টেবিলে অথবা সারণীর মাধ্যমে প্রকাশ করা হলে তাকে যোগান সূচি বলা হয়। যোগান সূচি সংজ্ঞা শিখলাম। যোগান সূচি একটা কাল্পনিক যোগান সমীকরণ হতে তৈরি করলাম। এবার আসলে যোগান রেখা অঙ্কন করব। যোগান রেখা কাকে বলে? যোগান বিধিকে লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করলে তাকে যোগান রেখা বলা হয়। যোগান বিধিকে লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করলে তাকে যোগান রেখা বলা হয়। তো আমরা এক যোগান রেখা অঙ্কন করব। যোগান বিধিকে লেখচিত্রের মাধ্যমে মানে ছক কাগজে অথবা গ্রাফিক্যাল স্ট্রাকচারের মাধ্যমে প্রকাশ করলে তাকে যোগান রেখা বলা হয়। ছক কাগজে বলতে কি আসলে ছক পেপারে অঙ্কন করা লাগবে পরীক্ষায় তা কিন্তু না। পরীক্ষায় আমরা সাদা কাগজে অঙ্কন করব। আমরা এখানে যেভাবে অঙ্কন করতেছি বা বাসায় তোমরা যেভাবে অঙ্কন করবে সেভাবেই কি করবে? অঙ্কন করবে। এখন অঙ্কনটা তোমরা কলম দিয়ে করতে পারো, কাঠ পেন্সিল দিয়ে কি করতে পারো, কোনো সমস্যা নাই। তবে আমার মনে হয় যে কাঠ পেন্সিল দিয়ে করাটাই তোমাদের জন্য কি হবে? বেটার হবে। এতে যদি হালকা ভুলভ্রান্তি যদি পরীক্ষায় হয় তাহলে আমরা সহজে এটা মুছে আমরা সঠিক জিনিসটা অঙ্কন করতে পারবো। কলম দিয়ে লেখলে হয়তো এটা হবে না। তবে এটাও ঠিক যে আমরা অর্থনীতিতে চিত্রগুলো এত বেশি অঙ্কন করি যে আমাদের একসময়ে আমাদের কনফিডেন্স লেভেলটা কি হয়ে যায়? হাই হয়ে যায়। কনফিডেন্স লেভেলটা অনেক বেশি হয়ে যায়। তখন আমরা কিন্তু আমরা নিজেরা কনফিডেন্স লেভেলটা যখন বাড়ে তখন হয়তো ভুলভ্রান্তিটা কমে যায়, এররটা কমে যায়, আমরা তখন কলম দিয়ে অঙ্কন করতে পারি। তো তোমাদের এখন কাঠ পেন্সিল দিয়ে অঙ্কন করাটাই বেটার হবে আমার মনে হয়। ওকে, তাইলে আমরা যোগান রেখাটা অঙ্কন করি। তবে রেখা অঙ্কন করতে হলে আমরা জানি ভূমি অক্ষ লাগে, লম্ব অক্ষ লাগে। ভূমি বরাবর যে রেখা তাকে ভূমি অক্ষ বলে, লম্ব বরাবর যে রেখা তাকে লম্ব অক্ষ বলে। ভূমি অক্ষের মানকে ভুজ বলা হয়, লম্ব অক্ষের মানকে কুঠি বলা হয়। বিন্দুর দুইটা মান, একটা হচ্ছে ভূমি অক্ষের মান আর একটা হচ্ছে লম্ব অক্ষের মান। রেখা অঙ্কন করতে হলে বিন্দু লাগে। ওকে, তারপরে আমরা বলেছি যে যখনই আমরা কোনো রেখা অঙ্কন করব অর্থনীতিতে আমাদের আগে ব্রেইনে সেট করে নিতে হবে এই রেখাটা অঙ্কন করতে হলে ভূমি অক্ষে ধরা চলকটা কি, লম্ব অক্ষে ধরা চলকটা কি। আবারও স্মরণ করিয়ে দিতে চাই, কোনো অবস্থাতেই এখানে চলক দুটি ধরাতে ভুল করা যাবে না। ভুল করলে কিন্তু আর ব্যাখ্যার কোনো দাম নেই। যত সুন্দর করেই ব্যাখ্যা লেখি এই ব্যাখ্যা থেকে কোনো মার্কস পাওয়া যাবে না। তো সুতরাং আমরা যোগান রেখা অঙ্কন করার পূর্বেই এই কথাটা ব্রেনে রাখি, যোগান রেখা অঙ্কন করতে হলে ভূমি অক্ষে যোগানের পরিমাণ এবং লম্ব অক্ষে দ্রব্যের দাম ধরা হয়। ভূমি অক্ষে যোগানের পরিমাণ, কোয়ান্টিটি অফ সাপ্লাই আমরা ধরলাম, যোগানের পরিমাণ, এবং লম্ব অক্ষে কি ধরতে হয়? দ্রব্যের দাম ধরতে হয়, প্রাইসের পি। আর এটা হচ্ছে মূলবিন্দু ও, অরিজিনের ও, অরিজিনের কি ও, মূলবিন্দু। তাহলে যোগান রেখা অঙ্কন করার জন্য ভূমি অক্ষে যোগানের পরিমাণ এবং লম্ব অক্ষে দ্রব্যের দাম ধরা হয়েছে। এই কথাটা আমরা ব্রেইনে সেট করে নিলাম। এবার এখন আসি, আমরা দেখি যে আমাদের লম্ব অক্ষের হাইয়েস্ট ভ্যালু কত? 3 পর্যন্ত আমাদের যেতে হবে। খুবই সহজ একটা চিত্র হবে, সিম্পল চিত্র, 1 2 3। আমরা 3 পর্যন্ত মানটা ইন্ডিকেট করে নিলাম, চিহ্নিত করে নিলাম, লম্ব অক্ষে দাগ কাটলাম 1 2 3। এবার ভূমি অক্ষের হাইয়েস্ট ভ্যালু কত আমরা দেখি। হাইয়েস্ট মানটা কত? ভূমি অক্ষের হাইয়েস্ট মানটা হচ্ছে 5। আমরা মান যদি খুব বেশি থাকে
তাহলে হয়তো 5 করে ব্যবধান করে নেই, 5 ব্যবধান নিতে পারি, 10 ব্যবধান নিতে পারি, আরো বড় বড় ব্যবধান নেওয়া যায় মান দেখে। এখন মান যেহেতু 5 আছে তাহলে আমরা 1 করে ব্যবধান নিতে পারি, 1 করে নিতে পারি, 1 2 3 4 5। আমরা ভূমি অক্ষের মানগুলো কি করলাম, দাগ কেটে দিলাম। এখন আমরা যোগান রেখা অঙ্কন করার জন্য তালিকা দেখে আমরা বিন্দু কি করব, বের করব। কারণ রেখা অঙ্কন করতে হলে বিন্দু লাগে। ওকে, দ্রব্যের দাম যখন 1 টাকা, যোগানের পরিমাণ 3 একক, দাম 1 টাকা, লম্ব অক্ষে যেতে হবে, যোগানের পরিমাণ 3 একক, 3 মানটা পেতে হলে যোগানটা ভূমি অক্ষে ধরেছি, ভূমি অক্ষে যেতে হবে। তাহলে 1 টাকা দামে বাজারে দ্রব্যের দাম যখন 1 টাকা, তখন কিন্তু যোগানের পরিমাণ কত, 3 একক। মানে যোগান কারা দেয়, যোগান দেয় বিক্রেতা, যোগান দেয় বিক্রেতা বা উৎপাদনকারী 1 টাকা দামে 3 একক সে বিক্রি করতে কি আছে, প্রস্তুত আছে। এইটার নাম দিলাম আমরা E1, বিন্দুর নাম কি দিলাম, E1 দিলাম। তাহলে E1 বিন্দু কি নির্দেশ করে, E1 বিন্দু কি নির্দেশ করে, আনসার কি হবে? আনসারটা তোমরা এই ভিডিওটা পজ করে তোমরা আনসারটা কি হবে একটু থিঙ্কিং করো, থিঙ্কিং করে আবার তোমরা আমি কি আনসারটা দিই এটা শোনো। কারণ এই জিনিসগুলো নিজেরা যদি থিঙ্কিং যদি না করো, কারণ একই কথা বারবার বলতে হচ্ছে। আমরা এর আগের চিত্রগুলো অঙ্কন করেছি, এখন আমরা বলেছিলাম যে একটা রেখা অঙ্কন করেছি, একটা বিন্দু আমরা পেয়েছি, বিন্দুটা কি নির্দেশ করে। সুতরাং এই বিষয়গুলো এখন কিন্তু ব্রেইনে চলে আসতে হবে, কুইকলি র্যাপিডলি তোমার ব্রেইনে কি আসতে হবে। আনসারটা শোনো, এটা যেহেতু আমরা যোগান রেখা অঙ্কন করতেছি, তাহলে এই বিন্দুটা কি নির্দেশ করে, এই বিন্দুটা দামের সাথে যোগানের পরিমাণের সম্পর্ক নির্দেশ করে। কি সম্পর্ক? আমরা বলবো এই বিন্দুটি 1 টাকা দামে 3 একক যোগানের পরিমাণ নির্দেশ করে। এবার তালিকা হতে দেখা যায় দ্রব্যের দাম 1 টাকা হতে বৃদ্ধি পেয়ে 2 টাকা হলে যোগানের পরিমাণ 3 একক হতে বৃদ্ধি পেয়ে 4 একক হয়। তো 1 টাকা হতে দাম বৃদ্ধি পেয়ে 2 টাকা হয়েছে, কোথায় যাব, উপরে যাব, এই যে 2 টাকায় গেলাম। যোগানের পরিমাণ বৃদ্ধি পেয়ে 4 একক হয়েছে, কোথায় যাব, ভূমি অক্ষের মান ডানে গেলে বাড়ে, ডানে 4 এককে গেলাম। এই যে 2 এর ডানে এবং 4 এর ঠিক উপরে আমরা অ্যানাদার পয়েন্ট পেয়ে গেলাম। এই পয়েন্টের নাম দিলাম আমরা E2 বিন্দু। আমরা জানি বিন্দুর একটি নাম দিতে হয়, যে কোনো নাম দেয়া যায়, ABCD দেও কোনো সমস্যা নাই, EFGH দিয়েও দেওয়া যায়, নো প্রবলেম, গ্রিক বর্ণ দিয়েও বিন্দুর নাম দাও, কোনো সমস্যা নাই। ওকে, আমরা দ্রব্যের দাম আরো বৃদ্ধি করে 3 এককে গেলাম, 3 টাকায় গেলাম, 3 টাকা দামে যোগানের পরিমাণ কত, 5 একক, এবং চিত্রে উহা E3 বিন্দু দ্বারা নির্দেশিত। থার্ড পয়েন্ট আমরা পেয়ে গেলাম, 3টা বিন্দু আমরা পেয়ে গেলাম কিসের ভিত্তিতে, তালিকার ভিত্তিতে। তালিকা কি, যোগান সূচি। যোগান সূচির ভিত্তিতে আমরা যেটা অঙ্কন করেছি, যে রেখাটা অঙ্কন করব, অবশ্যই তার নাম কি হবে, যোগান রেখা হবে। এবার E1, E2 এবং E3 বিন্দু ত্রয়, ত্রয় মানে কি 3টা বিন্দু ত্রয় যোগ করে বাম হতে ডান দিকে ঊর্ধ্বগামী যোগান রেখা S অঙ্কন করেছি। যোগান রেখার নাম এখানে একটা S যদি লেখো তাও হবে, এই S টা উপরেও লেখা যায়, নিচেও লেখা যায়, বা SS যদি দেও তাও হবে, SS প্রাইম দিয়ে যদি লেখো তাও হবে। এগুলো কিন্তু অনেকের কনফিউশন কাজ করে, যে রেখার নাম কি 2 জায়গায় দিতে হবে নাকি 1 জায়গায় দিব, আবার কি দিয়ে নাম দিব, এই সমস্ত কনফিউশন রাখার কোনো প্রয়োজন নাই। আমি ক্লিয়ারলি তোমাদের বলতে চাই, নামটা 1 জায়গায় 1 বার লিখলেও হবে, 2 বার লিখলেও হবে, নিচে লিখলেও হবে, উপরে লিখলেও হবে, অথবা যোগান রেখার নাম QS দাও তাও হবে, শুধু একটা S দাও তাও হবে, S দাও তাও হবে, SS প্রাইম দাও তাও হবে। নাম একভাবে লিখলেই হলো, QS দিলে চলে, তবে নামের সাথে মিল থাকতে হবে। এখন যোগান রেখা অঙ্কন করতেছো, এখন চাহিদা রেখার মতো ডিডি লিখলে তো আসলে এটা বেমানান হয়ে যায়। সুতরাং এটা নামের আদ্যক্ষরটা যদি আমরা সাধারণত দিয়ে লিখি, তো SS হয়ে গেল যোগান রেখা। তাহলে যোগান রেখাটা আমরা অঙ্কন করলাম। যোগান রেখার আকৃতিটা কি হয়েছে এবার তোমরা বলো তাহলে। যোগান রেখা যেটা অঙ্কন করলাম, এটার আকৃতিটা কি হয়েছে।
যোগান রেখা বাম হতে ডান দিকে কি হয়েছে? ঊর্ধ্বগামী হয়েছে। বাম হতে ডান দিকে কি হয়েছে? ঊর্ধ্বগামী হয়েছে। কেন ঊর্ধ্বগামী হয়েছে? এটা মনে রাখতে হবে, দুটি চলকের মধ্যে যদি প্রত্যক্ষ সম্পর্ক থাকে, দুটি চলকের মধ্যে প্রত্যক্ষ সম্পর্ক মানে কি? প্রত্যক্ষ সম্পর্ক মানে হচ্ছে বাড়লে বাড়ে, চলকের মান যদি বাড়ে, একটি চলকের মান বাড়লে যদি অপর চলকের মান বাড়ে, অথবা একটি চলকের মান কমলে যদি অপর চলকের মান কমে, বাড়লে বাড়ে কমলে কমে, এই সম্পর্ককে বলা হয় প্রত্যক্ষ সম্পর্ক। দুটি চলকের মধ্যে যদি প্রত্যক্ষ সম্পর্ক থাকে, একইমুখী সম্পর্ক থাকে, তখন রেখাটি ডান দিকে কি হয়? ঊর্ধ্বগামী হয়। তাহলে যোগান রেখা যে দুটি চলক দিয়ে আমরা অঙ্কন করেছি, এই রেখাটা অঙ্কন করেছি কি দিয়ে? এই রেখাটা অঙ্কন করতে হচ্ছে দুইটা চলক ব্যবহার করেছি। এইটার নাম কি? এটা কি দাম রেখা? এইটা কি দাম রেখা? তোমাদের আনসারটা কি হবে? এটা দাম রেখা নয়, এটির নাম হচ্ছে লম্ব। তাহলে পি কি? পির পরিচয়টা কি? পি হচ্ছে লম্ব অক্ষে ধরা চলক। লম্ব অক্ষে ধরা চলক। এটা কিউএস, এটা কি যোগান রেখা? আনসার হবে না, এটা যোগান রেখা নয়। তাহলে এটা কি? এটা হচ্ছে ভূমি অক্ষ। তাহলে কিউএস যে লিখলাম, কিউএস এর পরিচয় কি? কিউএস এর পরিচয় হচ্ছে এটা ভূমি অক্ষে ধরা চলক। এই যে দুইটা চলক ব্যবহার করেছি, একটা লম্ব অক্ষে ধরা চলক, একটা ভূমি অক্ষে ধরা চলক, এই দুইটা চলক ব্যবহার করে আমরা কি করেছি? এই রেখাটা অঙ্কন করেছি, যার নাম দিয়েছি যোগান রেখা। তাহলে এই দুইটা চলকের মধ্যে কি সম্পর্ক? কারণ এটা দাম বাড়লে, এই যে আমরা তালিকায় দেখেছি, দাম বাড়লে যোগানের পরিমাণ কি হয়েছে? বেড়েছে। এই যে দাম বাড়লে যোগানের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। আমরা যদি এদিকে দাম, এই 3 থেকে 2 দাম যদি কমাই তো যোগানের পরিমাণও কি হবে? কমবে। তার মানে কি? দাম কমলে যোগানের পরিমাণ কমবে। এই সম্পর্কের নাম কি? এই সম্পর্কের নাম হচ্ছে প্রত্যক্ষ সম্পর্ক। প্রত্যক্ষ সম্পর্ক, একইমুখী সম্পর্ক। তো দুইটি চলকের মধ্যে যদি একইমুখী সম্পর্ক থাকে, তখন রেখাটি বাম দিক হতে ডান দিকে ঊর্ধ্বগামী হয় এবং এই রেখাটির ঢাল কি হয়? ঢালটা ধনাত্মক হয়। ডান দিকে ঊর্ধ্বগামী রেখার ঢাল কি হয়? ধনাত্মক হয়। তাহলে যোগান রেখার ঢাল ধনাত্মক হয় এবং চাহিদা রেখার ঢাল কি হয়? ঋণাত্মক হয়। এখন তোমাদের পরীক্ষায় এই ধরনের বিভিন্ন কি থাকতে পারে? সমীকরণ দেয়া থাকতে পারে এবং সমীকরণের ভিত্তিতে বলতে পারে যে যোগান রেখা অঙ্কন করো, অথবা বিভিন্ন মান দিয়ে যোগান সমীকরণ বের করার কথা কি বলতে পারে, যোগান সমীকরণ বের করার কথা বলতে পারে, অথবা এরকম তালিকা দিয়ে তালিকার ভিত্তিতে যোগান রেখা অঙ্কন করার কথা বলতে পারে। বিভিন্ন উপায়ে সৃজনশীল প্রশ্ন কি আসতে পারে। যোগান এর নির্ধারকের যত নির্ধারক নিয়ে আমরা আলোচনা করেছি, প্রত্যেকটা নির্ধারক হতে আলাদা আলাদা প্রশ্ন কি আসতে পারে। যোগান অপেক্ষকের প্রশ্ন থাকতে পারে, যোগান বিধি নিয়ে এই ধরনের বিভিন্ন প্রশ্ন কি হতে পারে। আশা করি তোমরা সবাই প্র্যাকটিস করলে এই ধরনের প্রশ্ন আসলে পরীক্ষায় আনসার করতে পারবে। তো তোমরা অবশ্যই বিভিন্ন বই দেখে আরও বিভিন্ন চিত্র, বিভিন্ন সমীকরণের ভিত্তিতে বিভিন্ন সূচি তৈরি করে চিত্র অঙ্কন করবে। একাধিক উদ্দীপক নিয়ে প্র্যাকটিস করতে হবে। বিভিন্ন বোর্ডে যেগুলো প্রশ্ন এসেছে এগুলো প্র্যাকটিস করতে হবে। শুধুমাত্র একটি প্রশ্ন, একটি সমীকরণ যদি প্র্যাকটিস করে যদি বসে থাকো তাহলে হবে না, তোমাদের যথেষ্ট পরিশ্রম কি করতে হবে। তো আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ বাজার ভারসাম্য নিয়ে আমরা আলোচনা করব। যেহেতু আমরা অলরেডি চাহিদা শেষ করেছি, স্থিতিস্থাপকতা কি শেষ করেছি, তো আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা বাজার ভারসাম্য নিয়ে কি করব? আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ভালো যাতে রাখেন সেই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে করতেছি, আল্লাহর কাছে করতেছি। আর হয়তো বন্ধ আরও বৃদ্ধি পাচ্ছে, তোমাদের কিন্তু এই আজকে যে নিউজটা পেলাম সেটা হচ্ছে
সরকার বন্ধ আরও বৃদ্ধি করেছে 31 জানুয়ারি পর্যন্ত। তো ইনশাআল্লাহ হয়তো শীতটা কমে গেলে হয়তো প্রতিষ্ঠান খুলবে, তোমাদের সাথে সরাসরি দেখা হবে। তো আল্লাহ সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।